জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হচ্ছে 31 ডিসেম্বর। এরই মধ্যে সংস্থাটির পরবর্তী মহাসচিব নির্বাচন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রনেতা ও কূটনীতিকদের নাম ঘুরছে। সেই আলোচনায় নোবেল জয়ী ও বাংলাদেশের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও অনানুষ্ঠানিকভাবে উঠে এসেছে। আজকে এই রক্তের মিডিয়ার সামনে দেখাচ্ছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক অত্যাচার আপনিও সহ্য করেছেন। এই রক্তের প্রশ্নের জবাব আপনার কাছে চাই। আপনার আন্দোলন কাকে বলে, কত প্রকার কি তা দেখার জন্য প্রস্তুতি নেন। ইট মারেন, পাটকেল মারেন, ডিম মারেন, অস্ত্র নিয়ে আসেন, হকিস্টিক নিয়ে আসেন, পুলিশ থেকে কাজ হবে না। জামাত দায়িত্ব পেলে 5 বছরের ভিতরে বাংলাদেশ বদলে যাবে। এবার দায়িত্ব দিয়ে দেন না, এবার তো দিছিল জনগণ, আপনারা নিয়ে নিলেন। নাটকীয়ভাবে এবং অবিশ্বাস্যভাবে বিএনপির যে রাষ্ট্র ক্ষমতা সেটা তাদের হাত থেকে ফসকে চলে যাওয়ার একটা উপক্রম হয়েছে। ফয়সাল করিম যখন এই ভিডিওটা করে, সে তখন জেনারেল ওয়াকারের হেফাজতে, ডিজিএফআই এর হেফাজতে এবং বাংলাদেশে কাউন্টার টেরোরিজম, র্যাব এবং ডিজিএফআই, এনএসআই, সিআইডি স্পেশালি ক্যান্টনমেন্টের মধ্যে তাকে প্রোটেক্ট করা হয় এবং প্রোটেক্ট করার পরে ওখানেই তাকে হোল্ড করে রাখা হয়। খেয়ে ভিডিও বানানো হয়, তাকে কখনো দুবাই পাঠানো হয়েছে, তাকে কখনো অন্য দেশে পাঠানো হয়েছে। এই কথা আপনারা অনেকেই জানেন। এরপরে ওনার আজকের এই মামলা হচ্ছে, কালকের এই মামলা হচ্ছে, কালকের অমুককে ধরা হবে, অমুক করা হবে। এরপরে জানা গেল হাদির ভাইকে লন্ডনে চাকরি দেওয়া হবে। হাদির ভাইকে যেই মুহূর্তে লন্ডনে চাকরি দেওয়া হলো, আপনাদেরকে আমি একটা কথা বলি, হাসিনার পতনের পরে পররাষ্ট্র মন্ত্রণালয়কে পুরোপুরি নিয়ন্ত্রণ করেছে ওয়াকার। এই ওয়াকার বেশ কিছু অযোগ্য পা চাটা এবং হাসিনার এবং ভারতের শুভাকাঙ্ক্ষীদেরকে বিভিন্ন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় বসিয়েছিল। নাসিরউদ্দিন পাটোয়ারিরা কখনো সিস্টেম মাইনা চলবে না। তো আপনাদের সেই আদিকালের যে রাজনীতি, সেটা তো মাইনা চলবে না। আমাদের দেশের ভাই রাজনীতি কি আপনারা একটু খেয়াল করে দেখেন। এই এমপি হওয়ার জন্য কোটি কোটি শত শত কোটি টাকা ব্যয় করে। তার মানে এটা একটা বাণিজ্যের মতো না? হ্যাঁ, আমি এত কোটি টাকা কেন খরচ করুন? নিশ্চয়ই আমি ওই টাকাটা তো আবার উঠাবো, আগামী নির্বাচনে তো আবার লাগবে। টাকা ছাড়া তো ভোট পাবো না। আমি এই টাকাটা খরচ করতেছি কেন? তার মানে এটা একটা ব্যবসার মতো। আর এই সংসদে যাওয়ার কথা কাদের ছিল, গেল কারা? এখানে দেখেন ডজনে ডজনে ঋণ খেলাপি এমনও মানুষ আছে, নাম লিখতে জানে কিন্তু পেপার দেন পড়তে পারবে না, এমনও তো লোক চলে গেছে। এই সিস্টেমটাই তো ভাঙতে চাইছিল শহীদ উসমান হাদি। খুবই গুরুত্বপূর্ণ এবং ফাটাফাটি, হ্যাঁ ফাটাফাটি ভাই, ফাটাফাটি কয়েকটা সংবাদ নিয়ে আজকের এই এপিসোডটি সাজানো। কেন আমি কথাটি বললাম, পুরো ভিডিওটি দেখুন, সেটার জবাব আপনারা অটোমেটিক পেয়ে যাবেন আজকের এই এপিসোডের মাধ্যমে। ডক্টর মোহাম্মদ ইউনূস, সাবেক বাংলাদেশের উপদেষ্টা, তিনি জাতিসংঘের মহাসচিবের নামের তালিকায় রয়েছেন। হয়েও যেতে পারে ভাই, হয়েও যেতে পারে। আর যদি ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মহাসচিব হয়ে যায়, খেলাটা কিন্তু ভাই অন্য লেভেলে হবে। খেলাটা কিন্তু ভাই অন্য লেভেলে হবে। হয়তো অনেকেই ভাবছেন কোন লেভেলে হবে ভাই, আগে হয়ে দেখুক, তারপরে কোন লেভেলে খেলা হয় সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাজনৈতিক কোনো ব্যক্তি ছিলেন না, কিন্তু বিগত দিনে 18 মাস, প্রায় 2 বছরের মতো বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় ছিলেন। সেখানে তিনি রাজনৈতিক কোনো নেতা না হওয়ার পরেও যেইভাবে দেশ পরিচালনা করেছে, এখন সে 18 মাসের কথা কিন্তু সাধারণ জনগণ মনে রেখেছে। এবং বর্তমান যেইভাবে দেশ পরিচালনা হচ্ছে, যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম মাঝে মধ্যে মানুষ জপতেছে। এবং অনেকেই কিন্তু বলা কওয়া ভাই করে যে ইউনূসের আমলটাই তো ভাই ভালো ছিল, ইউনূসের আমলেই তো বাজারঘাট করে মজা পাইতাম, ইউনূসের আমলেই তো দেশে চলাফেরা করে মজা পাইতাম। তবে হ্যাঁ, ইউনূসের আমলে কিছু উল্টাপাল্টা ঘটনা ঘটেছে, সেগুলো ঘটিয়েছে আওয়ামী লীগ, সেটা আমরা মোটামুটি সব কিছুতেই জানি। যত প্রকার আন্দোলন ছিল, প্রত্যেকটা আন্দোলনের ভিতরে আওয়ামী লীগ, ছাত্রলীগ ঢুকে ডক্টর ইউনূসকে চাপে ফেলার জন্য একের পর এক কিন্তু প্রচেষ্টা চালিয়ে গেছে। তার সাথে সাথে বিএনপিও কিন্তু ডক্টর ইউনূসকে মোটামুটি চাপে ফেলেছিল নির্বাচনের জন্য। অবশেষে নির্বাচন হলো। নির্বাচনে কাদের জয়ী হওয়ার কথা ছিল, কারা জয়ী হলো, এটা বিশ্লেষকরা সবাই বলছে। এখন পর্যন্ত বিশ্লেষকরা সেই নির্বাচনে কথা বলে যে সেখানে জয়ী হওয়ার কথা ছিল জামাত ইসলামের, কিন্তু জয়ী হলো বিএনপি। এটা আমার কথা নয়, এটা সাধারণ জনতার কথা, এটা বিশ্লেষকদের কথা। দর্শক, আর একটা ঘটনা ঘটে গেছে আজকে সারাদিন, আপনারা হয়তো দেখেছে। হ্যাঁ, এনসিপির সেই নাসিরউদ্দিন পাটোয়ারি, সাহসী বলিষ্ঠ কণ্ঠ, যার ভিতরে বিন্দু পরিমাণ মৃত্যুর ভয় নেই, যার ভিতরে বিন্দু পরিমাণ আল্লাহ ব্যতীত কোনো মানুষের ভয় নেই, তার নাম হলো নাসিরউদ্দিন পাটোয়ারি। এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে কেন্দ্র করে আজকে যে ঘটনাটি ঘটলো,
তার একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে পাটোয়ারি উপস্থিত হওয়ার আগেই কিন্তু সেখানে হামলা করে এবং সেখানে অনেকেই আহত হন। দর্শক, তারপরে নাসিরউদ্দিন পাটোয়ারি ওখানে উপস্থিত হয়, যদিও জানে এখানে হামলা হয়েছে, এখানে অনেক কিছু ঘটতে পারে, এখানে তার জীবন নাশও হতে পারে, তারপরেও নাসিরউদ্দিন পাটোয়ারি সেখানে উপস্থিত হয়েছে, সাহসিকতার পরিচয় দিয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে কিন্তু কড়া ভাষায় কিছু কথাও বলেছে। দর্শক শ্রোতা, এই নাসিরউদ্দিন পাটোয়ারি এখন অনেক বিশ্লেষকরা একটাই কথা বলছে যে শরীফ ওসমান হাদী যেইভাবে দেশের জন্য কথা বলে, যেইভাবে মানুষের জন্য কথা বলার কারণে, যেইভাবে সত্য কথা তুলে ধরার জন্য আজকে তাকে জীবন দিতে হয়েছে, আজকে সে মাটির নিচে ঘুমিয়ে আছে কাজী নজরুল ইসলামের পাশে, নাসিরউদ্দিন পাটোয়ারির অবস্থাও ঠিক একই ধরন হতে পারে। কেননা নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে মাঝে মধ্যে কিন্তু হামলা হচ্ছে, নাসিরউদ্দিন পাটোয়ারি মাঝে মধ্যেই হামলার শিকার হচ্ছে। অন্যদিকে পাটোয়ারি ভক্ত যারা রয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারির পক্ষে যারা রয়েছে, তারা কিন্তু একের পর এক স্লোগান হুঙ্কার দিয়ে যাচ্ছে। অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারির শক্তিই হলো সাধারণ জনগণ, নাসিরউদ্দিন পাটোয়ারির ভরসাই হলো একমাত্র আল্লাহ। এটা কিন্তু অবশেষে আমরা বুঝতে পেরেছি, কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি একটা বক্তব্যের মধ্যে বলেছিল, আমি আল্লাহকে ছাড়া কাউকে